আপনাদের সকলকে স্বাগত জানাই লাইভ ফোন ইন অনুষ্ঠান, যে অনুষ্ঠান আপনাদের মনের মতো অনুষ্ঠান, এবং প্রত্যেকটা মুহূর্তেই আপনারা তো অপেক্ষা করেই থাকেন যে কখন এই অনুষ্ঠান নিয়ে আমরা পৌঁছে যাব। আর ঠিক সেই হাতে একদম সময় নিয়ে পৌঁছে যাওয়া শুধুমাত্র আপনাদের ভালো রাখার জন্য। হ্যাঁ, একদম আপনাদের সকলকে স্বাগত জানাবো ভাগ্য দর্শন অনুষ্ঠানে, যে অনুষ্ঠানে স্টুডিওতে উপস্থিত থাকেন বিশিষ্ট জ্যোতিষতান্ত্রিক, হোরাতান্ত্রিক, জ্যোতিষ মহাসাগর শ্রী রণজিৎ শাস্ত্রী আদি। আমরা প্রত্যেকটা মুহূর্তেই বেশ কিছু সমস্যায় থাকি। আমরা অনেক সময় শুনি যে সন্তান বৃদ্ধ বয়সে বাবা মাকে দেখছে না, বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে, বাবা মায়ের উপর অনেক অত্যাচার করছে। এটা একটা চিত্র আমরা দেখে দেখে অভ্যস্ত হয়ে গিয়েছি। কিন্তু আবার এরকমও আমরা দেখতে পাই, শুনতে পাই, কিছু অভাগা সন্তান রয়েছে। অবাক হচ্ছেন তো যে অভাগা সন্তান সেটা কিরকম? হ্যাঁ, এরকমও আছে আমাদের সমাজে বেশ কিছু মানুষ যাদের হয়তো যে বাবা মার দুটি বা একাধিক সন্তান রয়েছে, তার মধ্যে চোখ থাকে বড় সন্তানের দিকে, নয় ছোট সন্তানের দিকে। অর্থাৎ সেই ছোটবেলা থেকেই মাছের ভালো পিসটা যেমন সেই সন্তানের পাতে পড়বে, আবার ভালো ড্রেস হলে সেই সন্তানের দিকেই কিন্তু আগে যাবে। এই করতে করতে ছোটবেলাটা তো কাটলো, কিন্তু বড়বেলায় এসে যখন আপনি এই সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং সেই সমস্যা অত্যন্ত জটিল হয়ে যাচ্ছে, তখন কিন্তু বলতেই হবে সেই সন্তান অভাগা। হ্যাঁ দর্শক বন্ধু, আজকে আমরা কথা বলবো সেই সন্তানদের নিয়ে যারা বাবা মায়ের স্নেহ থেকে বঞ্চিত হচ্ছেন, ভালোবাসা ভাগ হয়ে যাচ্ছে, ভাগ বাটোয়ারা হচ্ছে, সম্পত্তির ভাগ বাটোয়ারা হচ্ছে। কারা এগুলো ফেস করবেন? কোন জাতক জাতিকার জন্মছকে কি সমস্যা থাকলে এগুলো ফেস করা যায় এবং সেখান থেকে বেরিয়ে আসার কোনো উপায় আছে কিনা জানবো আজকের এই বিশেষ অনুষ্ঠানে। আপনাদের সকলকে স্বাগত জানাই, আপনারা রয়েছেন আমাদের সঙ্গে। আর এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন শ্রী রণজিৎ শাস্ত্রী মহাশয়। একটা কথা বলতে বাধ্যই হচ্ছে, এই অনুষ্ঠানে টিআরপি এতটাই হাই, শুরু করার সাথে সাথে দর্শক বন্ধু চলে আসেন। কিন্তু বন্ধু, একটু অপেক্ষায় থাকতে হবে। আপনাকে স্বাগত জানাই, নমস্কার। নমস্কার। যেটা বললাম যে অনুষ্ঠানের জন্য অপেক্ষা করে থাকেন মানুষজন। অবশ্যই আমি আপনার প্রশ্নটা শুনলাম, আর ইন্ট্রোডাকশনে আপনার প্রশ্নটা খুব কমপ্লিকেটেড একটা প্রশ্ন করে বসেছেন। এরকম জীবনে আমি বহুবার সম্মুখীন হয়েছি আমার ক্লায়েন্টদেরকে নিয়ে। একটা ক্লায়েন্ট এসে খুব দুঃখ করলো, বললো স্যার আমি বাড়ি বানালাম, আমি সমস্ত কিছু, মানে বাড়িটা খড়ের বাড়ি ছিল, মাটির বাড়ি, বীরভূমের ক্লায়েন্ট, শিউরির চেম্বারে। সেই বাড়ি, সেখান থেকে সে 2তলা 3তলা বাড়ি বানিয়েছে, সেখানে বাবা মাকে নিয়ে গিয়ে রেখেছে। কিন্তু হঠাৎ করে দেখা গেল ভাইয়ের প্ররোচনায় সে ফেস করেছে, এটা ভাইয়ের প্ররোচনায় গোটা জমিটা যেহেতু বাবার নামে ছিল, সেজন্য গোটা জমিটাই বাবা ভাইকে লিখে দিল। অর্থাৎ বাড়ি বানানোর মধ্য গগনে পৌঁছে সে ফেস করছে যে বাড়িটা তার নয়, এমনকি জমিটাও তার নয়। এই যে খুব মানে বসে হাউ হাউ করে কাঁদছে হাজবেন্ড ওয়াইফ দুজনে, যে আমি এই মুহূর্তে কি করব? কোর্টে যাব বাবা মার বিরুদ্ধে, ভাইয়ের সাথে লড়াই করব, না আমার ভাগ্যের পরিহাস নিয়ে আমি চুপ করে বসে থাকবো? তো মানে সেই সময় আমি একটা জাস্ট অসহায় অবস্থা, অবশ্যই আমি অনুভব করলাম বিষয়টাকে, যে সত্যি তো এটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে, যে কোনো ক্ষেত্রেই এই ঘটনাটা ঘটতে পারে। আজকের বর্তমান আমরা যে সামাজিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, ছোট ছোট নিউক্লিয়ার ফ্যামিলিতে ভাগ হয়ে গেছি। যে ফোনে আছে তাকে একটু ফোনে থাকতে হবে। আমি বিষয়টাকে আলোকপাত করার পরে আমি ফোনগুলো ধরা শুরু করব। তো নিউক্লিয়ার ফ্যামিলির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সেই নিউক্লিয়ার ফ্যামিলিতে হাজবেন্ড ওয়াইফ, তার দুটো সন্তান। এবার দেখা যাচ্ছে দুটি সন্তানের মধ্যে কোনো একটি সন্তানের সঙ্গে পার্সিয়ালিটি হচ্ছে, এরকম ঘটনা প্রায়শই দেখা যায়। এই অভিযোগ নিয়ে অনেক জ্যোতিষ বন্ধুর দ্বারস্থ হয়। আমার কাছে যে শুধু আসে তা নয়, অনেক জ্যোতিষ বন্ধুর দ্বারস্থ অনেকেই হয়েছে। আমি এরকম অনেক ঘটনা সমাধান করেছি। দেখা গেছে যে জন্ম ছকে যদি চতুর্থ ভাব কোথাও দুর্বল হয়, শত্রু গৃহ দ্বারা যদি বা শত্রু গ্রহ দ্বারা যদি কোথাও সেখানে ডিস্টারবেন্স পায়, নক্ষত্র খারাপ, অনেক কম্বিনেশন আছে এখানে। এবার তার সাথে সাথে দশা অন্তর্দশা খারাপ চলছে, তাহলে এরকম কিন্তু গোচরে সেখানে যদি মঙ্গল নিচস্থ আসে, কিংবা পাপগ্রহ শনি আসে, কিংবা শনির 7.5 শুরু হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ঘটনাগুলো ঘটে যায়। আবার দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে যে চতুর্থে সাবলর্ড যে নির্দেশ দিচ্ছে, অন্য কিছু যদি নির্দেশ দিয়ে দেয়, সাথে যদি দেখা যায় তৃতীয় ভাবে 4th হাউসের সাবলর্ড যদি 3rd হাউসকে নির্দেশ করে, চতুর্থে দ্বাদশকে নির্দেশ করে, তাহলে সে কিন্তু যে বাড়িটা যায়, যে ভিটেটাতে সে বসবাস করছে, সেই ভিটের চ্যুত কিন্তু সে হবেই।
সেই ভিটেচ্যুত তো হবে। যদি এই ঘটনাগুলো না হয় তাহলে বর্তমানে জ্যোতিষ শাস্ত্রের ওপর এত রিসার্চ এগোতো না। চিকিৎসা বিদ্যার তো উন্নতি হয়েছে, সবকিছুরই উন্নতি হচ্ছে, তাহলে শাস্ত্রের কেন উন্নতি হবে না? তো এই জন্য আমাদের এখন নক্ষত্রের অবস্থান, সাবলর্ডের অবস্থান এবং সাবলর্ডের সঙ্গে নির্দেশ যেটাকে দেখানো যায়, সাবলর্ড যেগুলোকে নির্দেশ করছে সেইগুলোকেও কিন্তু আমরা কানেকশনের মধ্যে বিচার করছি। তারপর তো দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা এবং গোচর, মানে এতগুলোকে জিনিস একটা মানুষের ভবিষ্যৎকে একদম ইনস্ট্যান্ট বলে দেওয়া যায় যে তোমার সাথে ঘটনাটা ঘটবে, তুমি খুব সাবধানে থাকো। অর্থাৎ তুমি আজকে যে জমিটা করছো, তোমার বাবা কিংবা মা, এখানে বাবা অথবা মা, তার মধ্যে দুজনের মধ্যে কে একচক্ষু বিচার করবে সেটাও কিন্তু বেরোবে। চন্দ্র থাকলে মা হবে, রবি থাকলে বাবা হবে, প্ররোচনার কারক গ্রহ যদি ভাই হয় বা বোন হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তৃতীয় পতির চান্সেস আছে। আবার যদি দাদা বা দিদি হয়ে থাকে তাহলে একাদশ পতির চান্সেস আছে। তার সাথে কি হবে, মঙ্গলের একটি কোথাও কানেকশন থাকতে হবে। এই কানেকশন গুলোকে এত ভেঙে এরকম লাইভ অনুষ্ঠানের মধ্যে বোঝানো যাবে না, কারণ এগুলো সাধারণ মানুষ বুঝতে পারবে না, কিন্তু গ্রহগুলো বুঝতে পারবে, ভাবগুলো বুঝতে পারবে। চতুর্থ থেকে যেহেতু আমরা গৃহ, মাতা, মন পাই, অর্থাৎ চতুর্থ ভাবে ডিস্টারবেন্স থাকতে হবে। চন্দ্র হচ্ছে মাতার কারক গ্রহ, রবি হচ্ছে পিতার কারক গ্রহ, তাহলে সেই জন্য রবি অথবা চন্দ্র, তার সাথে এবার আত্মকারক কুণ্ডলীটাকে একটু চেক করে যদি দেখে নেওয়া যায় তাহলে কিন্তু সম্পত্তি নিয়ে যে এই ঘটনা, অ্যাকচুয়ালি প্রপারলি সম্পত্তির বিচারে 4th হাউস, তার সঙ্গে 9th হাউস, 11th হাউস থাকতে হবে এবং 2nd হাউস থাকতে হবে, তার সঙ্গে মঙ্গল থাকতে হবে। ওই 4th হাউস থেকে আগে সম্পত্তি হতো, বাড়ি ঘর 4th হাউস থেকে হতো, কিন্তু এখন হয় না। কেন? তারও একটা কারণ আছে। যে 2nd হাউসটা রয়েছে, 2nd হাউস হচ্ছে আপনার ব্যাংকে জমানো অর্থ, ইএমআই তে তো আপনার লোন, সম্পত্তি, যা ধারের যে বাড়িটা তৈরি করছেন সেটা তো টাকাটা কাটছে, 2nd হাউস থেকে যাচ্ছে। আবার 11th হাউস, আপনার যদি রোজগার না থাকে তাহলে আপনি একটা বড় সম্পত্তি বানাবেন কি করে? জমিটা হয়তো আপনার বাবার কিংবা মায়ের, কিন্তু তার উপর আপনি যে বাড়িটা বানাচ্ছেন তার জন্য তো আপনার রোজগার হতে হবে। সুতরাং 10th আর 11th হাউস। আর ভাগ্য যদি আপনার ভালো না হয় তাহলে শেষ মুহূর্তে গিয়ে বিভিন্ন অশান্তিতে আটকে যাবেন। সেজন্য 4th হাউসের সঙ্গে 2nd হাউস, সাবসিডারি এই হাউসগুলোকে দেখে নিতে হবে। 2nd হাউস, 10th হাউস, 9th হাউস, 11th হাউস, এই হাউসগুলোকে যদি একটুখানি আমরা কনসিডার করি, তার সঙ্গে 4th হাউসের কোন রকম খারাপ সম্পর্ক আছে কিনা সেটাকে যদি প্রপারলি জাস্টিফাই না করি, তাহলে দেখা যাবে বেশিরভাগ ক্ষেত্রেই এইরকম ঘটনা ঘটেছে, পৈতৃক সম্পত্তি থেকে সে বঞ্চিত হয়েছে। 9th হাউসে সাবলর্ড যদি কোথাও 8th হাউসকে ইন্ডিকেশন করে দেয়, পৈতৃক সম্পত্তি থেকে সে কিন্তু বঞ্চিত হয়ে যাবে। এরকম ঘটনা আকছার ঘটছে এবং এই রকম ঘটনা প্রচুর আমি ফেস করছি, সেই নিয়ে প্রচুর লড়াইও চলছে। একদমই তাই, মানে জন্মছক কত সূক্ষ্ম। যদি এইরকম কম্বিনেশন কেউ আমার কাছে আসে না যে স্যার আমার ওই বাবার এই জমিটা রয়েছে, আমি তাকে বিচার করে দেখিনি যে 9th এর এগেইনস্টে 8 আছে, তাহলে বাবা তুমি তোমার বাবার জমিটা করো না, কারণ তুমি করবে 10 বছর পর ওটা তোমার থাকবে না। এবার দশন্ত দশে মঙ্গল ঢুকে গেল, ছোট ভাই আছে, সে ক্লেম করলো যে ওটা পুরো টোটাল 50% আমার, বাবার জমিতে তুই করছিস 50% আমার। যেখানে ভাই মুখে হয়তো তখন বলেছিল, ওরালি বলে দিয়েছিল যে তুই কর, আমার কোনো আপত্তি নেই। ভাইয়ের আজকে হয়তো ব্যবসা করে গেছে, ভাই বলছে ওইটা পুরো আমার 50% ভাগ চাই, কিংবা বাবার সঙ্গে একটা অশান্তি হয়েছে, বাবা পুরো ফাট করে লিখে দিয়েছে সম্পত্তিটা ভাইয়ের নামে, সেই আশায় ভাই বসে। অর্থাৎ মঙ্গলের অবস্থানটা খুব ইম্পর্টেন্ট, আর তার সাথে চতুর্থের এই কম্বিনেশন এন্ড সাবলর্ড কম্বিনেশনটাকে যদি সঠিকভাবে দেখা যায় তাহলে কিন্তু পুরোপুরি বুঝতে পারবো আমি যে জমিটা তৈরি করছি, আমি যে বাড়িটা তৈরি করছি, যে পরের পিতা হোক মায়ের হোক বাবার হোক যেখানে হোক, সেই দেওয়া জমির উপর যখন আমি তৈরি করছি তাহলে সেই জায়গাটা আমি অদূর ভবিষ্যতে আমার কবজায় আসবে কি না, এটা যদি বিচার না করা যায় তাহলে সে কিন্তু একদম সেই সম্পত্তিটা তার একদম শেষ হয়ে যাবে। মানে জন্মছকের সবটাই রয়েছে এবং এইখানেই দাঁড়িয়ে একজন সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে পৌঁছানোর সার্থকতা যে অনেক সমস্যা কিন্তু আমরা নিজেরাই অফ রাখতে পারি। এই এত সুন্দর যে ব্যাখ্যাটা আমরা পেলাম, এই সমস্যা থেকে কিন্তু আপনারাও বেরোতে পারেন। তার জন্য কি দরকার? একটা প্রপার গাইডলাইন, কারণ তাহলে ভবিষ্যতে এই আইনি জটিলতাগুলোর মধ্যে আমরা পড়বো না। আচ্ছা, একজন বন্ধু তো রয়েছেন প্রথম থেকে, একটু দেখে নি কে রয়েছেন। নমস্কার। নমস্কার, বলছেন কার জন্য জানবেন? বলুন ছেলের নাম, ডেট অফ বার্থ, সময়। আচ্ছা, রাত্রি 9:19, তাই তো? রাত্রি 9:19 কলকাতা। আচ্ছা, জন্মস্থান হচ্ছে কলকাতা। যে কোনো একটি প্রশ্ন কি জানতে চাইছেন?
কেরিয়ার সম্বন্ধে, ও এখন চাকরি করছে, আপনি শুনতে থাকুন। আচ্ছা ঠিক আছে, বলছি আপনি সঙ্গে থাকুন। দেবমাল্য জন্মবার ছিল বৃহস্পতিবার। দেখুন, আমরা প্রত্যেকে একটা জিনিস আমাদের মধ্যে ধারণা হয়ে এসছে, বৃহস্পতিবার জন্ম হওয়া মানে সেই জাতক জাতিকাদের ভাগ্য খুব ভালো হয়, এটা আমাদের একটা ধারণা। বৃহস্পতিবারের জাতক তোর তো পয়সা উঠছে, এরকম আমি অনেককেই বলতে শুনেছি। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, বৃহস্পতিবারের জাতক দেবগুরু বৃহস্পতি কিন্তু আমাদের বৃহস্পতিবারের প্রভাব দিলে দেবগুরু সবসময় খুব স্লো মুভমেন্ট করায়, খুব স্লো মুভমেন্ট দেবগুরু। এই ছেলের উন্নতি কিন্তু খুব ধীরে ধীরে হচ্ছে, কিন্তু স্টেডি, ঠিক আছে? ছেলেকে নিয়ে খুব একটা চিন্তা করবে না। সিংহ লগ্ন তুলা রাশি, সিংহ লগ্ন তুলা রাশি জানেন তো? এবং সিংহ লগ্ন তুলা রাশি, আর একবার টাইমটা জাস্টিফাই করে নিচ্ছি, রাত্রি 9:19 তো? রাত্রি 9:19, 20/1/1998, 22/1/1998, রাত্রি 9:19, কলকাতা জন্মস্থান, জন্মবার ছিল বৃহস্পতিবার, ঠিক? সিংহ লগ্ন তুলা রাশি, আপনি যেটা জানতেন কন্যা লগ্ন সেটা সম্পূর্ণরূপে ভুল জানতেন। এবং ছেলের জন্ম ছকে শুক্রটা বক্রী প্রাপ্ত এবং লগ্নের মধ্যে রাহু। দেখুন, ছেলের মধ্যে কিন্তু শনি ভঙ্গ কালসর্প দোষ আছে, রাহু আর কেতুর মধ্যে সব গ্রহ আছে এবং শনি বসে রয়েছে অষ্টমে। অষ্টমে শনি বাধক, এই ছেলে উন্নতি করবে কিন্তু উন্নতিটা খুব স্লো হচ্ছে। আপনার ছেলের দেবমাল্যর ক্ষেত্রে যা হয় সব লেটে হয়, দেখবেন রেজাল্ট গুলো অনেক লেটে পেয়েছে ও জীবনে। পড়াশোনার ক্ষেত্রেও ওকে অনেক ধাক্কা, অনেক মানে স্ট্রাগলের মধ্যে দিয়ে এগোতে হয়েছে। এবং কর্মক্ষেত্রেও ও যে ডেভেলপমেন্ট চাইছে, যে প্রমোশন বা কর্মক্ষেত্রে যে উন্নতিটা, সেটাও অনেক দেরিতে ওর ক্ষেত্রে আসছে। এই জিনিসগুলো কি একদম ঠিক? কেন? কারণ হচ্ছে ছেলের মধ্যে বাধক দোষ রয়েছে। এই বাধক দোষ কিন্তু খুব বড় একটি বাধা। কি হয়, বাধক দোষ আপনার ছেলেকে বরবাদ করে দেবে তা কিন্তু নয়। যে বয়সে উন্নতি প্রাপ্তির কথা, ধরুন কেউ উন্নতি করছে 28 বছর বয়সে, আর সেই উন্নতিটাই ও করবে 35 বছর বয়সে। ব্যাপারটা বুঝতে পারছেন? এই ছেলের যা হয় সব লেটে হয়। এই লেটের ব্যাপারটাকে একটু বাধক দোষের প্রতিকার করতে হবে। তার সাথে সাথে কালসর্প দোষের প্রতিকারটা একটু করিয়ে নিন, কেরিয়ার গ্রাফ খুব ভালো জায়গায় আছে। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। গড়িয়া থেকে ফোন করছেন, সেক্ষেত্রে কলকাতা হাতিবাগান চেম্বার আপনার জন্য একদম কাছে থাকছে, অতি অবশ্যই যোগাযোগ করছেন। বুকিং নাম্বার তো দেখতেই পাচ্ছেন, বুকিং নাম্বারে একদম সরাসরি ফোন করে পৌঁছে যাওয়া। আরেকটি কথা এখানে বলে দেব, যেহেতু আপনারা এই অনুষ্ঠানটি ফলো তো করছেনই, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দাদার অন্য কোনো বিজ্ঞাপন বা পোস্টার যেহেতু থাকছে না, তার জন্য অনেক সময় নামে বিভ্রান্ত হয়ে আপনারা হয়তো অন্য কোথাও পৌঁছে যাচ্ছেন। আপনারা যেটা করবেন, যে বুকিং নাম্বার যাচ্ছে অর্থাৎ 9874110320 এবং 8276853043, এই নাম্বারে সরাসরি বুকিং করুন এবং সরাসরি পৌঁছে যান রণজিৎদার কাছে। তাহলেই দেখবেন আপনারা সঠিক গাইডলাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন। আজকে যে বিষয়টি নিয়ে আমরা রয়েছি, একটি জটিল বিষয়। অনেকেই হয়তো ভাবছেন অনুষ্ঠানটা দেখতে দেখতে যে সত্যি আগে যদি এই বিষয়টা জানতাম তাহলে হয়তো বাড়িটা হাতছাড়া হতো না। আর কার থেকে হতো না? নিজের বাবা মা, ভাই বোন, একদম রক্তের সম্পর্ক। একদম এটা হয়েছে, আচ্ছা করছে। দেখুন, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাবা মা বসে রয়েছে নির্বিকার হয়ে এবং ভাই বোন লড়াই করছে বাড়িটি নিয়ে। বাড়িটি কোর্ট হিসেবে কার কাছে যাবে? বাড়িটির হয়তো এমন একটা হয়ে গেছে, ভাই বোনের মধ্যে এমন একটা পার্টিশন শুটের জায়গায় এসে গেছে যে বাড়ির একটা অংশ ভেঙে পড়ছে, সে অংশটা বোন কিংবা ভাই কিংবা দাদা রেশারেশি হিংসা বশত সারাতে দিচ্ছে না। অর্থাৎ আমার পাশের ঘরটা ড্যামেজ হলে তোর ঘরেও জল ফুটবে, পড়ুক বেটা তোর ঘরে জল, আমি তোকে ছাদ ছাড়াতে দেবো না। মানে তোর আমার ওপরের ঘর আছে, ওই ওপরের ঘরটা আমার, আমি এখন চাবি খুলবো না, পড়ছে নিচে, আমি কি করবো, আমি এখন কলকাতায় নেই। এই যে জিনিসটা, রক্তের সম্পর্ক শত্রুতায় পরিণত হচ্ছে, এটা কিন্তু আমরা কপালে নিয়ে আসি। রক্তের সম্পর্ক দেখে শত্রুতা আসছে, রেশারেশির মধ্যে হচ্ছে, পাশে থেকে মানে ভাই থেকে অশান্তি হচ্ছে, বাবা মা সেক্ষেত্রে কিন্তু নির্বিকার হয়ে থাকছে। তার মানে সাইলেন্টলি বাবা মা, গুরুজন ব্যক্তি, তারা পিতৃকারক মাতৃকারক স্থান থেকে কোথাও না কোথাও থেকে কোনো এক পক্ষকে কিন্তু প্রশ্রয় দিচ্ছে। এটা কিন্তু আমরা হরোস্কোপের মধ্যে আমরা পেয়ে থাকি। খুব কমপ্লিকেটেড একটা ব্যাপার, এই জায়গাগুলোকে উল্লেখ করা হয় না। তার ফলে কি হচ্ছে, এই জায়গাগুলোকে নিয়ে বিচার করা হয় না এবং এই জায়গাগুলোর বিচার নিয়ে কেউ খুব একটা বেশি মাথা ব্যথা করে না। আরে বাবা, আমি আছি, জমিটা আমি করে নিয়েছি, বাবার জমি ছিল, আমারই তো আছে। এই কথাটা তুমি ভাবছো কোন হিসেবে? তোমার একটি বোন আছে, তুমি বলছো আমার বোনকে তো আমি বিয়ে দিয়ে দিয়েছি।
বোনকে আমি বিয়ে দিয়ে দিয়েছি, সুতরাং বোনের কিছু নেই, আমার আছে। কিন্তু এখন দেখা যাচ্ছে তুমি অট্টালিকার মতন একটি বাড়ি তৈরি করার পর তোমার বোন এসে ক্লেম করছে পৈতৃক সম্পত্তির উপর আমার 50% দাবিদার আছে। বাবাকে বলছে তুমি চুপ করো, আমার এখানে দাবি আছে, আমার দাবিটাকে এখানে মানতেই হবে তোমাকে। সেক্ষেত্রে কি হবে? কি হবে এই ক্ষেত্রটা? দেখা যাচ্ছে যে ভাইয়ের প্রতি সেই দাবিটা করছে, সেই সময় দুর্ভাগ্যবশত সেই ভাইটির হয়তো শনির 7.5 চলছে, এবং বোনের দেখা যাচ্ছে নবমের সাবলট কিংবা নবমপতির দশা চলছে। নবমের দশা চলতে পারে, নবমপতি যার নক্ষত্রে আছে তার দশা চলতে পারে, নবমপতি যার সাবে আছে তার দশা চলতে পারে। নবমপতির সাবের নির্দেশক সিগনিফিকেটর যে পজিশন গুলো আছে, সেই সিগনিফিকেটর গুলোর মধ্যে কোন একটি দশা চলতে পারে। মানে জ্যোতিষীটা কিন্তু একটা ছোট্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ নয়, দীর্ঘদিন ধরে জ্যোতিষতন্ত্রের সঙ্গে আলোচনা মানে যুক্ত থাকতে থাকতে এবং এই বিষয়ে আলোচনা করতে করতে জ্যোতিষটাকে একদম পুরো গুলে খাওয়া জায়গায় আমি এসে দাঁড় করিয়েছি, এবং সেই হিসেবেই আমি আপনাদের সঙ্গে ব্যাপারটাকে আলোচনা করছি। তাহলে এক পক্ষ বাদী, এক পক্ষ বিবাদী, এক পক্ষ জিতবে, এক পক্ষ হারবে। হারটা কার হবে সেটা দেখতে হবে। হার কার হবে? যার টাইম খারাপ যাচ্ছে সে হারবে, একদম পারফেক্টলি। এটা ও আপনি আইনে যান, আদালতে যান, থানা পুলিশ করুন, যেটাই করুন, আপনার টাইম খারাপ যদি যায় আপনাকে হারতেই হবে। এবং সেই ক্ষেত্রে সম্পত্তির কারক গ্রহ মঙ্গলের উপর প্রভাবটা কিন্তু দেখে নিতে হবে। তার সাথে সাথে আমরাও এমন কিছু কিছু ভুল করি যে ভুলের জন্য এইরকম ঘটনাগুলো ঘটে। যেমন অগ্নিকোণে আমাদের রান্নাঘর তৈরির নির্দেশ দেওয়া রয়েছে, ঠিক, আমরা অগ্নিকোণের স্পেস পাইনি, রান্নাঘর তৈরি করতে পারিনি, তাতে কোনো অসুবিধা নেই। সে নিয়ে আমি একদিন এর আগেও বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে বলেছি যে যখন অ্যাস্ট্রোবাস্তু নিয়ে আমি আলোচনা করতাম যে অগ্নিকোণে রান্নাঘর তৈরি করতে না পারলে তা কিভাবে প্রতিকার করা যায়। কিন্তু এখন দেখা যাচ্ছে আপনি এতই বুদ্ধিমান এবং জ্যোতিষীদের কথা এক কান দিয়ে শুনে এক কান দিয়ে বের করে দেন, এন্টারটেইন করেন, যে অগ্নিকোণে আপনি তো রান্নাঘর করেননি বা তার প্রতিকারও কিছু করেনি, উল্টে অগ্নিকোণে একটা সিঙ্ক বসিয়ে রেখে দিয়েছেন। অগ্নিকোণে যত রাজ্যের জলের ড্রাম পত্র এনে রেখেছেন, স্টোরেজ করছেন, জলের স্টোরেজ। অগ্নিকোণেই একটা স্নানের বাথরুম কিংবা একটা অগ্নিকোণেই হয়তো আপনি বাথরুম তৈরি করে ফেলেছেন। তাহলে অগ্নিকোণ তার কার্যকারিতা হারাচ্ছে। অগ্নিকোণ যদি তার কার্যকারিতা হারায়, অগ্নিকোণটা আমাকে দিচ্ছে হচ্ছে দক্ষিণ পূর্ব দিক। দক্ষিণ দিকের অধিপতি কিন্তু আমার মঙ্গল, তাহলে মঙ্গল কিন্তু এক্ষেত্রে দুর্বল হয়ে পড়ছে। মঙ্গল যেই দুর্বল হয়ে পড়ছে, মঙ্গল রিলেটেড ক্ষেত্রগুলো দুর্বল হয়ে পড়ছে। অর্থাৎ আপনি যদি গাড়ি চালান, জন্মছকে মঙ্গল যদি কোথাও ডিস্টারবেন্স থাকে, মঙ্গলের দশা সেক্ষেত্রে অ্যাক্সিডেন্ট দেবে। স্কুটি বাইক দুর্ঘটনা ঘটতেই থাকবে। সম্পত্তি জায়গা নিয়ে, জমি নিয়ে মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়বেন। মঙ্গলের এগুলো প্রভাব, অর্থাৎ মঙ্গলের প্রভাবের সঙ্গে আপনার বাড়ির অগ্নিকোণটি যুক্ত। আপনার বাড়ির অগ্নিকোণটিকে যদি সঠিক না রাখা যায়, সেক্ষেত্রে কিন্তু মঙ্গল জন্মছকে যতই পাওয়ারে থাকলেও সে কাজ দিতে পারবে না। তার মূল কারণ হচ্ছে কি, তাকে বাহ্যিক দিক থেকে তো আপনি আটকে দিয়েছেন। আপনার ভুলের জন্য বাড়িতে তাকে মঙ্গলকে আপনি নেগেটিভ এনার্জিতে করে দিয়েছেন। মঙ্গল চাইলেও সে আপনাকে গ্রহের পাওয়ার দিতে পারছে না। ব্যাপারটা বোঝা যাচ্ছে? সেই জন্যই আমি বলি যে সমস্ত কিছু সঠিক নিয়মে, আগেকার দিনে বাড়ি তৈরি হতো সম্পূর্ণ বাস্তু নিয়ম মেনে, এখনো সেটা তৈরি হয় বাস্তু নিয়ম মেনে, কিন্তু সেই আগের মতন নিয়মটাকে মানা যায় না। কোথাও না কোথাও আমরা কিছু না কিছু নিজেদের শর্টকাট রাখার জন্য ভুল করে ফেলি। তো সেই ভুলগুলোকে যতটা কম করা যায় সেই চেষ্টাটা করতে হবে। ভুল আমরা বন্ধ করতে পারবো না, কিন্তু যতটা কম করা যায় ভুলগুলো, মেন যেগুলো ভুল, সেই ভুলগুলোকে কিন্তু বন্ধ রাখার চেষ্টা করতে হবে। না হলে কিন্তু সম্পত্তিকে কেন্দ্র করে অশান্তিতে জড়াতেই হবে। একদমই তাই। একটা অসাধারণ ব্যাখ্যা আমরা শুনলাম যে জন্মছকে মঙ্গলের অবস্থান ভালো থাকলেও নিজেদের দোষের জন্য আমরা সেটাকে একদম, আমার বাড়িতে ঈশ্বরের মা লক্ষ্মীর কৃপা বর্ষাচ্ছে, খুব ভালো, মা লক্ষ্মী এত পয়সা দিচ্ছে, আমি ব্যবসায় ফুলে ফেপে উঠেছি, ফুলে ফেপে উঠতে গিয়ে এত ব্যস্ত হয়ে গেছি, মাকে আর ভোগ দেওয়ার সময় নেই। সকালবেলায় ঘুম থেকে উঠে মাকে এমনি করে নমস্কার করে এবার কেটে পড়লাম আমি। মাকে একটু ভোগ দেবো, একটু ধূপ ধুনো দেবো না, প্রয়োজন নেই। আগে মা 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 করে সারাদিন বসে দেখতাম। যেহেতু আমার ব্যবসাটা এখন বেড়ে গেছে, আরে বাবা দোকান খুলতে হবে, টাইম তাড়া লেগে যাচ্ছে, সুতরাং তার মাগো আসছি বলে
মাকে এখন ভোগ দেবার আর বালাই নেই, তাহলে সেক্ষেত্রে কি মা লক্ষ্মী থাকবে বাড়িতে? অর্থাৎ আপনার জন্ম ছকে মঙ্গলটা ভালো, কিন্তু বাড়ির অগ্নিকোণটাকে আপনি করে দিয়েছেন বরবাদ, তো দক্ষিণ দিকটাকে করে দিয়েছেন আপনি বরবাদ, তাহলে সেক্ষেত্রে কি হবে? সামান্য ভুলকে আমি কেন্দ্র করে দেখেছি বড় কাণ্ড ঘটেছে। দক্ষিণ দিকের অধিপতি যেহেতু মঙ্গল, সেই জন্য আমি বারবার ধরে বলছি রেড জাতীয় কালার, রেড কালার, অরেঞ্জ কালার, ব্রাইট কিছু কালার যেটা অগ্নিকালক, সেই কালারের কিছু প্রয়োগ করে। কিন্তু এক একজন খুব সুন্দর ভালোবাসে ব্লু কালার, ভালোবাসে নীলচে কালার, সে ব্লু কালার উপর টেক্সচার করে ডিজাইন করেছে, যেই টেক্সচার করে ডিজাইন করেছে তার থেকে কিছুদিন পরেই দেখা গেল হঠাৎ করে সে পড়ে গিয়ে তার নিজের পা ভাঙলো। ব্লু তো শনির অধিপত্তি দেয়, কালার থেরাপিতে শনির অধিপত্তি দেয়। আমি যখন তাকে বললাম যে তুমি ব্লু কালারটা কেন করেছো, বলো স্যার আমি না, আমার ছেলে ব্লু কালার, ছেলে ব্লু কালার ভালোবাসে, তাহলে জ্যোতিষীর কাছে পয়সা খরচা করে জিজ্ঞাসা করার কি দরকার ছিল তোমার? এখন তো পাটা ভেঙে বসে রইলে, তাহলে ছেলেকে বলো তোর ব্লু কালার করার জন্য এটা হয়েছে। স্যার ভুল হয়ে গেছে, আমি কি করবো? আমি কিচ্ছু করিনি, তার খেসারত তুমি দিয়ে দিয়েছো। বাড়িটা হাত থেকে চলে যাওয়ার পর, জমিটা হাত থেকে চলে যাওয়ার পর, তারপর এখন জ্যোতিষীর কথা মনে পড়ছে, তো তার কি করার আছে? জ্যোতিষী অলরেডি তো সে চলে গেছে। ঠিক কথা। যাওয়ার আগে বিচার করতে হবে, স্যার আমি এখানে ইনভেস্টমেন্টটা করছি, আমি টিকে থাকতে পারবো তো? সেই যদি টিকে থাকা হয় তাহলে ইনভেস্টমেন্ট একদমই প্রপার গাইডলাইনটা সমস্যায় পড়ার আগে নিতে হবে, সমস্যায় পড়ে নিয়ে কিন্তু কোনো লাভ হবে না, কিচ্ছু লাভ হবে না। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আচ্ছা, কার জন্য জানবেন বলুন, নাম আর ডিটেলসটা বলুন। সময়, জন্মস্থান হুগলি জেলা। হ্যালো, জন্মস্থান কি হুগলি ডিস্ট্রিক্ট? জন্মস্থান কোথায়? হুগলি। নামটা বললেন না কিন্তু, নাম কি? আচ্ছা, আর 29 তারিখ জন্মবার 29/1/1991। 29/1/1991 হুগলি, রাত্রি 9:25। ঠিক আছে, জন্মবার ছিল হচ্ছে মঙ্গলবার, তাই তো? যে কোনো একটি প্রশ্ন করুন যেটা আপনার খুব ইম্পর্টেন্ট বলে মনে হবে। যে কোনো একটি প্রশ্ন। আচ্ছা, মানে কর্মস্থানে ডিস্টারবেন্স, ক্যারিয়ার বলতে অনেক কিছু বোঝায়, কর্মস্থানে বাধা হচ্ছে, তাই তো? দেখুন আপনার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনার হচ্ছে কর্কট রাশি এবং কন্যা লগ্ন। কর্কট রাশি কন্যা লগ্ন, জন্মটা কিন্তু পুষ্যা নক্ষত্র, শনির নক্ষত্রে জন্ম, এবং সেই নক্ষত্র আপনার দশম কারক গ্রহকে 7, 8, 9, 10 দশম কারক গ্রহ হচ্ছে কিন্তু বুধ। সেই বুধ কোথায় বসে রয়েছে? বুধ বৃহস্পতি শত্রু ক্ষেত্রে। বুধ তো দুর্বল, জন্ম ছকে বুধ যদি দুর্বল হয়, প্রথম ভুল যেটা হবে সেটা হবে আপনার রং ডিসিশন। যে কোনো জায়গায় আপনি সিদ্ধান্ত নেবেন সেখানেই মুখ থুবড়ে পড়বেন, প্রথম কথা। দ্বিতীয় কথা, চন্দ্রটা যেহেতু শনির নক্ষত্রে, প্রচন্ড বেশি চিন্তা করেন, প্রচন্ড বেশি ভাবেন, যতটা ভাবেন ততটা কার্যকর হতে পারেন আপনার ভাবনা। এবং তার সাথে সাথে চন্দ্র বৃহস্পতি হিসেবে থাকলে চন্দ্রের সাথে খুব ভালো মানুষ, আপনি এখান থেকে চিন্তা করেন, এই জায়গাটা চিন্তা করেন না, সব বিবেক থেকে চিন্তা করেন। আবেগের বসে আপনি কিছু ভুল করবেন, কিছু রং ইনভেস্টমেন্ট হবে, যেখানে কিছু টাকা পয়সা নষ্ট হয়ে যাবে। বোঝা যাচ্ছে এই ঘটনাগুলো হয় আপনার সাথে? তার সাথে কি দশমে মঙ্গল মাঙ্গলিক, দশমকে বাধক করে দিয়েছে, এবং আপনার এক্ষেত্রে বুধের অবস্থানটা আপনার দাঁড়িয়ে গেছে হচ্ছে চতুর্থে, কেন্দ্রবর্তী শুভ গ্রহ পাপ ফল দেয়। পরাশরীয় হোরার কথা আমি বললাম, পরাশরীয় গ্রন্থের কথা বলছি, আমার কথা নয়। সনাতন জ্যোতিষ পরাশরীয় মত বলছে কেন্দ্রবর্তী শুভ গ্রহ পাপ ফল দেয়, দশমপতি বুধ পাপ ফল দিচ্ছে, নবমে মঙ্গল এসে গেছে, ছোট বয়স থেকে স্ট্রাগল দেবে, বৃহস্পতি চন্দ্রের সঙ্গে কানেকশন হবে, হৃদয় থেকে আপনি চিন্তা করেন, তার ফলে আবেগ বশবর্তী হয়ে কিছু ভুল করবেন, এবং ব্যবসা বাণিজ্য কেরিয়ার তৈরিতে আপনি বাধার সম্মুখীন হবে। একদমই, উনি আমাদের সঙ্গে নেই। আর এই মুহূর্তে যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য বলবো, পেয়ে যাচ্ছেন কলকাতায় হাতিবাগান চেম্বার, এছাড়াও আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া, শিউরি, বর্ধমান, কৃষ্ণনগর এবং শিলিগুড়ি। যাদের জন্ম তারিখ এসব জানা নেই তাদেরও কোনো অসুবিধে নেই, হোরাতন্ত্রের মাধ্যমে কিন্তু একটা পূর্ণ কুষ্টি আপনাদের রেডি করে দেওয়া হবে, এবং প্রত্যেকটি সমস্যার সমাধান কিন্তু সম্ভব। একদম অনুষ্ঠানের শেষ মুহূর্তে রয়েছি আমরা।
একদম অনুষ্ঠানে যেহেতু একদম শেষ মুহূর্তে রয়েছে, প্রথমেই একটা কথা বলি, অ্যাস্ট্রো বাস্তু রিলেটেড একটা কথা বলি। অনেকেই আছে, যেহেতু আজ গৃহ সম্পত্তি দিয়ে আলোচনাটা শুরু করেছি, অনেকেই আছে পুরনো বাড়ি কেনে, পুরনো ফ্ল্যাট কেনে। তাদেরকে একটা প্রথম কথা বলবো, পুরনো বাড়ি পুরনো ফ্ল্যাট কিনলে 3টে জিনিসকে বাড়িতে দেখে নেবেন। প্রথম কথা হচ্ছে যে অগ্নিকোণের অবস্থা, যেটা আমি আলোচনার মধ্যে বলেছি, তার সঙ্গে দেখে নেবেন যে অগ্নিকোণের সাথে ঈশান কোণ এবং আপনার বাড়ির রান্নাঘর, এই 3টে যদি ঠিক না হয় তাহলে কিন্তু আপনার ফ্ল্যাট কিন্তু বাস্তু দোষে কিন্তু জর্জরিত হয়ে যাবে। এ বিষয়ে একটু সাবধান থাকবেন। একদম। এবং বাস্তু সমস্যা থাকা মানে আমাদের জীবনে প্রচুর প্রচুর সমস্যা চলে আসে। তো সেই জায়গা থেকে বলবো এটা প্রপার গাইডলাইন দরকার, এবং যদি মনে হয় অতি অবশ্যই একদম সরাসরি ফোন করে পৌঁছে যাওয়া শ্রী রণজিৎ শাস্ত্রীর কাছে। আজকে অনুষ্ঠান এখানে শেষ করবো। সকলে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।